নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট সম্বন্ধে কি বলা যেতে পারে? 21শে নভেম্বর বিগত কাল তো সবচেয়ে অবাক করেছে আমেরিকার শেয়ার বাজার। লিটারালি যেখানে প্রায় 2.5% উত্থান দেখেছিল ন্যাসড্যাক মাত্র কয়েক মিনিটের মধ্যে, এবং ডাউ জোন্স, লিটারালি ন্যাসড্যাক, ডাউ জোন্স সবকিছুতে মর্মান্তিক পতন এসেছে দিনের শেষ অবধি। অন্তত বিগত কালের রাতের কথা বলছি। কি কারণে এরকম মর্মান্তিক পতন? অথচ এরকম হওয়ার কথাই ছিল না। যে ম্যাগনিফিসেন্ট যে 7 কোম্পানিজের কথা হচ্ছে, তার মধ্যে এনভিডিয়ার রেজাল্ট এত আউটস্ট্যান্ডিং ছিল যে যেদিন রেজাল্ট বেরোয় সেদিন এনভিডিয়া স্টক 5% উত্থান দেখে। কিন্তু কালকের আমেরিকার মার্কেট, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর বলুন, ডাউ জোন্স বলুন, ন্যাসড্যাক বলুন, সেখানে যে তুমুল পতন হয়েছে তার সঙ্গে সঙ্গে ম্যাগনিফিসেন্ট 7 স্টকসগুলোতেও দারুণ পতন এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেটা থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, পালান্তির থেকে শুরু করে, এমনকি এনভিডিয়া অবধি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মার্কেটে যদি ভালো খবরও থাকে, ভালো খবরেও বিনিয়োগকারীরা বিপর্যস্ত হতে পারেন, বিমর্ষ হতে পারেন, সেটা বিগতকালের মার্কেট এবং আজকের সামগ্রিকভাবে এশীয় মার্কেট, ইউরোপীয় মার্কেট, ভারতীয় মার্কেট দেখলে বোঝা যায়। মানে কথাই আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এবং যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে সর্বনাশ তো আদেও হয়নি, ভালো হয়েছিল, কিন্তু সবাই নিজেকে সেটাই সর্বনাশ হিসেবে ধরে নিয়েছেন। হেয়ালি না করে আমরা আজকে এটা বোঝার চেষ্টা করি। বিগতকাল যেটা দাঁড়িয়েছিল যে লেবার ডেটা এবং যে আনএমপ্লয়মেন্ট ডেটা, যে সেটা সেপ্টেম্বর মাস অবধি সেটা প্রকাশিত হয়েছিল, অক্টোবরের ডেটা পাওয়া যায়নি এবং সেপ্টেম্বরের ডেটা দেখে লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন? তার কারণ সেটা হচ্ছে 1,13,000-এর বেশি চাকরি বেড়েছে। কখনো কল্পনা করতে পারেন যে একটি শেয়ার বাজারে হেন পতন হচ্ছে? তার কারণ গোটা আমেরিকাতে চাকরির সংখ্যা বেড়েছে। ঠিকই শুনেছেন, যেহেতু চাকরির সংখ্যা বেড়েছে, বিশেষজ্ঞরা ভেবেছিল এত চাকরি বাড়বে না। তার ফলে বিনিয়োগকারীরা, ট্রেডাররা, যাহা পড়াই হতাশ হয়েছেন। কেন হতাশ হয়েছেন? তার কারণ যদি চাকরির সংখ্যা বাড়ে তাহলে তাদের ধারণা ফেডারেল ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, তারা ডিসেম্বর মাসে যে এফওএমসি মিটিং আছে সেখানে তারা ইন্টারেস্ট রেট কাট করবেন না, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমাবেন না। ইন্টারেস্ট রেট কখন একটা কেন্দ্রীয় ব্যাংক কমান? যখন দেখা যাচ্ছে ইনফ্লেশন সেইটা মাত্রাতিরিক্ত কমে যাচ্ছে, ডিফ্লেশনারি কন্ডিশন আসছে, বিনিয়োগকারীদের হাতে, মানে যারা কনজিউমার্স মাফ করবেন, তাদের হাতে যথেষ্ট পরিমাণ টাকা নেই খরচ করার জন্য। সেখানে অটো সেক্টর এফেক্টেড হচ্ছে, রিয়েল এস্টেট সেক্টর এফেক্টেড হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার এফেক্টেড হচ্ছে, এফএমসিজি এফেক্টেড হচ্ছে। তখন যেটা দাঁড়ায় যে সমস্ত পরিবেশ যদি অনুকূল থাকে, তখন যে কোনো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক তারা ইউজুয়ালি রেট কাটের পথে হাঁটতে পারেন, যেমনটি ঘটছে ভারতবর্ষের ক্ষেত্রে। ইনফ্লেশন নামমাত্র। মনে রাখতে হবে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, তারা কিন্তু সিপিআই ইনফ্লেশন ডেটা দেখে তবে স্থির করেন যে তারা ইন্টারেস্ট রেট নিয়ে কি করবেন। মূল ফোকাস থাকে সিপিআই ইনফ্লেশন, সেইটা 0.25-এ কমে এসেছে। এমন একটা অবস্থা যেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সবসময় বেঞ্চমার্ক থাকে 4%-এর নিচে ইনফ্লেশনকে থাকতে হবে, সেখানে ইনফ্লেশন এই লেভেলে নিচে নেমে এসছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজকে কি অবস্থা দেখুন, কোনোটা মাত্র $57 তো কোনোটা $63। কোনটা $63 ট্রেড করছে প্রতি ব্যারেল? মার্বান ক্রুড, বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানের তেল, সেইটা $63। কিন্তু বাকিগুলো দেখুন, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট থেকে ক্রুড অয়েল থেকে শুরু করে সমস্ত কিছু $57। অর্থাৎ ভারতীয় মুদ্রায় 5,100 টাকা প্রতি ব্যারেলে তেলের দাম নিচে নেমে এসছে। এত কম তেলের দাম। ভারতীয় অর্থনীতি গ্রো করছে, জিডিপি গ্রো করছে 6.5%-এ। ইনফ্লেশন এত কম, মানে ভারত সরকার ন্যাশনালাইজেশন করে যে জায়গায় নিচে নামিয়ে এনেছেন জিএসটি রেটস, সেখানে একটা বিপুল হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বিশেষ করে যদি খেয়াল করে দেখেন, অটো সেক্টরের ক্ষেত্রে যদি আমরা বলি, বা রিয়েল এস্টেটের ক্ষেত্রে বলি, বা এফএমসিজি ক্ষেত্রে বলি, সমস্ত কিছুতে কিন্তু এমন একটা পরিবেশ দাঁড়িয়েছে, অনুকূল পরিবেশ দাঁড়িয়েছে, যেখানে বিনিয়োগকারীরা তারা কেনাকাটা করতেই পারেন বা করার চেষ্টাও করছেন। এবং যদি জিএসটি রেট কমে, খুব স্বাভাবিকভাবে ব্যাংকিং বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো খুব উপকৃত হবে। ব্যাংকিং সেক্টরে আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে ভালো র্যালি হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদেরও মনিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে ডিসেম্বর মাসে, সেটা নিয়েও যথেষ্ট উৎসাহ রয়েছে বিভিন্ন বিনিয়োগকারী এবং ট্রেডারদের মধ্যে, কারণ এরকম অনুকূল পরিবেশ এরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে খুব কমই আসে। সেক্ষেত্রে তারা রেট কাট করবেন কি করবেন না সেটা তো পরের ব্যাপার, সেদিকেও বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন। কিন্তু আমেরিকাতে ঠিক উল্টো পুরাণ হচ্ছে। জেরম পাওয়েল এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ইগোর লড়াই চলছে সেইটার ভুক্তভোগী হচ্ছেন সেখানকার বিনিয়োগকারী, সেখানে কনজিউমার, সাধারণ মানুষ সবাই। জেরম পাওয়েল খুব একটা উৎসাহী নন ইন্টারেস্ট রেট কমাবার বিষয়ে, এবং ডোনাল্ড ট্রাম্প বললেন, বারবার বলে যাচ্ছেন, মারাত্মক অপমান ডেফিনেটলি তিনি করে যাচ্ছেন। তিনি বলে যাচ্ছেন সুযোগ পেলে এক্ষুনি একে তাড়িয়ে দিতে আমি রাজি আছি, একে মোটেই থাকা উচিত না, এর জায়গায় আমি অন্য নতুন কাউকে ভেবে রেখেছি। এরকম কথোপকথন তো ডেফিনেটলি চলছে। এবং ইগোর বসে যদি ধরেও নিই যে আমেরিকাতে ইন্টারেস্ট রেট, তিনি কেবলমাত্র ইগোর বসে তিনি রেট কাট করবেন না, এরকম ভাবাটা অসম্ভব নয়, অলিকও নয়। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে বিমর্ষ হয়ে পড়েছে। কারা বিমর্ষ হয়ে পড়েছে? বিনিয়োগকারী ট্রেডার, এর সঙ্গে বিমর্ষ হয়েছে ক্রিপ্টো, এর সঙ্গে বিমর্ষ হয়েছে সোনা, রূপো এবং অন্যান্য ভ্যালুয়েবল বা সেমি ভ্যালুয়েবল অ্যাসেটস। অর্থাৎ ক্রুড তেলের দাম কমছে, সোনা রূপো তেলে মানে সেই দুটোর দাম বিগত কয়েকদিন ধরে কমে চলেছে। ক্রিপ্টো মার্কেটও লিটারালি ক্র্যাশ করে গেছে। বিটকয়েন এবং ইথেরিয়াম, সোলানা, চেনলিঙ্ক যাই বলুন না কেন, যেগুলো টপ ক্রিপ্টো কারেন্সিজ হিসাবে ধরা হয়, সেইগুলোতে 20 থেকে 30-35% মানে লিটারালি কারেকশন হয়েছে বিগত এক মাসে। 10ই অক্টোবর যে হিউজ কারেকশন হয়েছিল, প্রায় 63,000 কোটি টাকা মাত্র কয়েক ঘন্টায় উবে গিয়েছিল, এবং সেই লাগাতার কারেকশন কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে কেয়াস চলছে। আজকে খেয়াল করে দেখুন তো এশীয় মার্কেটগুলোতে কিরকম পতন, এবং ইউরোপীয় মার্কেটগুলো ক্যাক, ড্যাক, ফুটসি প্রত্যেকটাই 8% বেশি পতনে সেটা ট্রেড করছে। নিফটি নিক্কেই 225 2.34% পতন। স্ট্রেট টাইমস 1% বেশি পতন। এটা কিন্তু মিড মার্কেট ডেটা, চেঞ্জ হতে পারে, দয়া করে ডেটা ভেরিফাই করে নেবেন। হ্যাংসেং 2.5% বেশি পতন। তাইওয়ান 3.75% বেশি পতন। কসপি 3.93% বেশি পতন। সেট 2.43% বেশি পতন। জাকার্তা 0.5%, এবং সাংঘাই যেটা ইউজুয়ালি অন্যান্য যে এগুলো রয়েছে মার্কেটসগুলো রয়েছে তার থেকে অনেক বেশি স্টেবল, সেটা 2.5% বেশি কারেকশন হয়েছে আজকে। একটা জিনিস বুঝবেন যে যখনই ইন্টারেস্ট রেট আমেরিকাতে হয়, অর্থাৎ ইন্টারেস্ট রেট কম হয়, তখন যেটা দাঁড়ায় যে সবার হাতে উদ্বৃত্ত টাকা আসে, যেটা তারা ক্রিপ্টো, সোনা, রূপো এবং অন্যান্য তারা অ্যাসেটস পারচেজ করে থাকেন। যদি ইন্টারেস্ট রেট না কমে, সেক্ষেত্রে অতিরিক্ত অর্থ এই ধরনের অ্যাসেটে ঢোকার সম্ভাবনা লিটারালি কমে যায়, এবং তার ফলে যেটা আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই লেভেলে ক্র্যাশ দেখছেন, সেটা কিন্তু একটা তারই নিদর্শন। অর্থাৎ এশীয় মার্কেট তছনছ হয়ে গেছে। ভারত একা লড়ে যাচ্ছে বলা যেতে পারে। কেন লড়ে যাচ্ছে? প্রথম কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা বেলুনের কথা হচ্ছে, তার সঙ্গে তার জন্য ভারতবর্ষের উপর প্রভাব লিটারালি পড়ার কথাই না। কেন কথা না? সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং অবশ্যই সবচেয়ে বেশি আমেরিকা। এই যে আমেরিকাতে যে বড় বড় কোম্পানি, $1 ট্রিলিয়ন কোম্পানি, তারা লিটারালি রাজস্ব যজ্ঞে মেতে উঠেছে। কয়েকশো বিলিয়ন ডলার তারা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টে তারা খরচ করছে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষে এরকম কোনো পিওর প্লে এআই কোম্পানি নেই যারা কেবলমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করছে। দয়া করে পারপ্লেক্সিটির নাম নেবেন না, সেটা লিস্টেড কোম্পানি নয় ভারতবর্ষে। সুতরাং সেই নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই। এবং যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা হয়তো কিছু তাদের যে সেক্টর ওরিয়েন্টেড, তারা কিছু হয়তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপমেন্টের কথা ভাবছেন, বা এআই এর কথা ভাবছেন, বা মেশিন লার্নিং এর কথা ভাবছেন, কিন্তু সেটা বিশেষ ভার্টিক্যাল স্পেসিফিক। সুতরাং একটা কোম্পানি অল আউট গিয়ে তারা এআই ডেভেলপ করছে, এরকম ভারতবর্ষে কোনো কিন্তু ইনফরমেশন টেকনোলজি কোম্পানি নেই। আজকের খেয়াল করে দেখুন মার্কেট, আমেরিকান মার্কেটে তাদের যেটা ন্যাসড্যাক, যেটা আইটি ওরিয়েন্টেড মূলত, অর্থাৎ আইটি ফোকাসড ইন্ডাইস, সেখানে হিউজ পতন হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে কিন্তু আজকে তেমন হেলদোল হয়নি। লাস্ট ডেটা পাওয়া অবধি নিফটি আইটি মাত্র 0.46% নিচে নেমে কিন্তু নিচে নেমে ট্রেড করছিল। অর্থাৎ
যেটা বোঝা যাচ্ছে ভারতবর্ষের যারা বিনিয়োগকারী তারা বোঝার চেষ্টা করছেন বা বুঝছেন যে এআই বুদবুদ ফাটুক বা না ফাটুক সেটা সরাসরি ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, কারণ ভারতবর্ষের অধিকাংশ কোম্পানি এআই রিলেটেড নয়, বা সব কোম্পানি তারা এআই রিলেটেড নয়। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম দিয়ে কেউ কোনো কোম্পানি বাজারে আনুক, কেউ পিওর প্লে এআই কোম্পানি নয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে নিফটি 50 লাস্ট যেটা ডেটা, এটা মিড মার্কেট ডেটা 111 পয়েন্ট নিচে নেমে ট্রেড করছিল, বিএসসি সেন্সেক্স 365 পয়েন্ট নিচে নেমে ট্রেড করছিল, মানে 0.4। যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে নিফটি ব্যাংক আজকে কারেকশন দেখেছে, প্রফিট বুকিং দেখেছে 0.73%। এছাড়া স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যেটা ব্রডার মার্কেট সেটা কিন্তু বড় কারেকশন দেখেছে, 1% বেশি পতন দেখেছে স্মল ক্যাপ, বিএসসি মিড ক্যাপ দেখেছে 1.2% পতন। বিএসসি ক্যাপিটাল গুডসও ক্ষতিগ্রস্ত হয়েছে, 1.67% পতন। মেটালস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, 2% বেশি কিন্তু এখানে পতন এসেছে। সুতরাং আমাদের এখন যেটা লক্ষ্য করা, যারা ক্রিপ্টো নিয়ে ডিল করেন বা ক্রিপ্টোর ব্যাপারে ইন্টারেস্টেড তারা জানেন যে যখনই ইন্টারেস্ট রেট কমে তখন ক্রিপ্টো মার্কেটে ইউজুয়ালি একটা উৎসাহ বৃদ্ধি হয়, বা সোনার উপর দাম তখন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ে যখন ইন্টারেস্ট রেট কমে। এইটা আপাতত কিন্তু ভারতবর্ষের আমাদের বিশেষ করে আমাদের বাঙালি মধ্যবিত্ত মানুষজনের জন্য কিন্তু দারুণ উপকারী। যত সোনা দানা রূপোর মানে সোনা বা রূপোর দাম কমুক না কেন, সেটা বাঙালি বাবা মার জন্য ডেফিনেটলি কিন্তু খুব ভালো। হ্যাঁ, ইনভেস্টার হিসাবেও কিন্তু দারুণ ভালো। কেন? কারণ যদি সোনার উপর দাম কমে তবেই তো আপনারা কম দামে সোনার কিছুটা বেশি পরিমাণ সোনা বা রূপো কিনতে পারবেন। এর যে সারপ্রাইজেস দিতে পারে, এভাবে দিতে পারে, সেটা প্রত্যেককেই কিন্তু শিক্ষা দিয়ে যায়। কেউ যদি 1 বছরও থাকেন, 10 বছর থাকেন, 20 বছর থাকেন, প্রত্যেকবার কোনো না কোনো নতুন তথ্য বা নতুন খবরের ফলে মার্কেট হয় উজ্জীবিত হয়, নয় মার্কেট ম্রিয়মান থাকে বা মার্কেটে সিভিয়ার পতন দেখে। বিগত মানে রাতের কিন্তু যে আমেরিকান মার্কেট সেটাই উদাহরণ। আজকে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখুন, এখনো কিন্তু স্ট্রংলি 26,000 নিফটি ধরে রেখেছে। তার মানে নিফটি পতনের পেছনে বড় পতনের পেছনে যে পতন হয়নি, তার পেছনে আরেকটা যেটা কারণ হতে পারে সেটা আশা বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা ভারতবর্ষে ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আজকের যে কোম্পানিগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড সেগুলোর দিকে একটু তাকিয়ে দেখতে অনুরোধ করছি। বিশেষ করে যদি সামুদ্রিক খাদ্য দেখেন সেখানেও কিন্তু আজকের কিছুটা উত্থান এসেছে। তার কারণ যত দিন যাবে, এই বছরের মধ্যে যদি সত্যি আমেরিকা ভারত ট্রেড এগ্রিমেন্ট হয়, সেই কারণেই কিন্তু নিফটি বা সার্বিকভাবে যদি মার্কেট দেখেন সেখানে মারাত্মক কিন্তু পতন হয়নি। তার কারণ কোথাও না কোথাও একটা আশা রয়েছে যে যদি ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট হয় সেক্ষেত্রে হয়তো বাজার ফ্লেয়ার আপ করতে পারে। যাক, আজকের রাতে আমেরিকান মার্কেটে দেখতে হবে যে মার্কেট কি অবস্থায় রয়েছে, মানে বিশেষ করে আমেরিকান মার্কেট পার্টিকুলারলি ন্যাসড্যাক। এখন ন্যাসড্যাকই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ন্যাসড্যাকে পতন হলে গোটা বিশ্বজুড়ে পতন হচ্ছে। আজকে 52 সপ্তাহের উচ্চতা কয়েকটা আলোচনা করে নিই। অনুপম রসায়ন, এপেক্স ফ্রোজেন ফুড, সামুদ্রিক খাদ্য, ভারতী এয়ারটেল, আইসান মোটরস, জিএমআর এয়ারপোর্ট, এমটিএ এয়ার টেকনোলজিস, রিলায়েন্স প্রভৃতি তারা 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। 52 সপ্তাহের নিম্নস্তর। ও এই প্রসঙ্গে বলে দিই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা কিন্তু তাদের যে এসইজেড যে রিফাইনারি রয়েছে সেখানে তারা রাশিয়ান ক্রুড অয়েল নেওয়া বন্ধ করে দিয়েছে, এটা একটা খবর। এবং যেটা 52 সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে তার মধ্যে রয়েছে বাটা ইন্ডিয়া, ক্রম্পটন গ্রেপস কনজিউমার, ডিসিএক্স সিস্টেমস, লাক্স ইন্ডাস্ট্রিজ, এনডিটিভি, এসকেএফ ইন্ডিয়া, টাটা ক্যাপিটাল, ইউনাইটেড ব্রিভারিজ প্রভৃতি। যাক, এখানেই শেষ করব। ক্রিপ্টোকারেন্সি অলরেডি 85,000-এর নিচে নেমে গেছে। 1 লক্ষ কিন্তু লিটারালি $1,26,000 প্রতি কারেন্সি ছিল, সেখান থেকে মানে তার লাইফ হাই ছিল, সেখান থেকে কিন্তু 85,000-এরও নিচে কিন্তু নেমে গিয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। বিগত যদি কয়েকদিনের ডেটা দেখেন, বিটকয়েন 7 দিনে 12.9% নেমেছে, ইথেরিয়াম 14.1% নেমেছে, এক্সআরপি 16% নেমেছে। এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে কার্দানো 21.4% বেশি কিন্তু পতন হয়েছে। আর সোনার দামটা বলে দিই, আজকের স্পট প্রাইসেস কলকাতায় লাস্ট যেটা ডেটা পেয়েছি 1,18,497 টাকা 68 পয়সায় ট্রেড করছিল, 1.42% নিচে নেমে ট্রেড করছিল। এটা আমি গ্রো অ্যাপ থেকে নিয়েছি।
ক্রুড অয়েল আজকের 2% বেশি পতন, WTI ক্রুড 2% বেশি পতন নিয়ে ট্রেড করছিল $57.77, এটাও কিন্তু মিড মার্কেট ডেটা। গ্রো রেজাল্ট আজকের আবার গ্রোতে একটা উত্থান এসেছে দুদিন প্রায় 17% বেশি পতন দেখার পর, কারণ তাদের নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ইয়ার অন ইয়ার 12% এবং সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 471 কোটি টাকা। যাই হোক, এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সার্বিকভাবে, তার মধ্যে হতে পারে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন, সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এবং সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পারে, প্লিজ একটা লাইক দেবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, কষ্ট হয়। আপনাদের জন্যই করা, ফ্রিতে ভিডিও করা, প্লিজ একটা লাইক সেই সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করুন। এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবন এর দ্বারা কিছুখানি উন্নতি মানে তাদের লাভ হতে পারে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দিন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।